সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। অধ্যায় ৩। ভেতরের দৃশ্যটা আরো অস্বাভাবিক। ট্রেনের প্রতিটি জানালায় তখন এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠছে। একটার পর একটা ছবি যেন বেরিয়ে চলেছে জানালার কাছে। একটা পোড়া স্কুলঘর যেখানে ছাত্রছাত্রীরা পাথরের মতো দাঁড়িয়ে আছে, একটা নদী যেখানে মৃতদেহ ভাসছে উপুর হয়ে, আর একটা অদ্ভুত মন্দির যার গর্ভগৃহে বসে আছে ছায়ায় ঢাকা কোনো অচেনা দেবী। চোখ নেই, মুখও নেই। দীপ্ত প্রতিটি দৃশ্যের দিকে তাকিয়ে ঠান্ডা ঘামতে লাগল। সে বুঝতে পারছে এগুলো কোনো সাধারণ ট্রেনের জানালার দৃশ্য নয়, এগুলো ভবিষ্যতের নয়, অতীতেরও নয়। এগুলো মৃত স্মৃতির চিত্র, যেগুলো কেবল সেই দেখতে পারে যারা এই ট্রেনে জীবিত হয়ে ভুল করে উঠে পড়ে। সে আবার পেছনের দিকে তাকালো। অদ্ভুত, সেই সাদা জামা পরা মেয়েটি নেই, কিন্তু তার বদলে পুরো কামরায় এখন যেন ঘোলাটে ধোঁয়া ছেয়ে গেছে। ধোঁয়ার ভেতরে ছায়ার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ পাশের সিটে একটা শব্দ। দীপ্ত চমকে তাকিয়ে দেখল সেখানকার সিটে কেউ বসে আছে, কিন্তু সিটটা আগে খালি ছিল। তারপর সামনের সিটেও, পাশের সিটেও, এক এক করে ট্রেনের প্রতিটি সিট ভরে উঠছে। একটা একা বুড়ো মানুষ, যার চোখ নেই, এক জোড়া কুকুরের মতো দাঁত বেরিয়ে আছে। একজন মহিলা, যার মুখ জুড়ে শুধুই সেলাই, ঠোঁট বন্ধ করে সেলাই করা, যেন কিছু না বলার অভিশাপ। আরও কিছু যাত্রী, যাদের মুখে শুধু শূন্যতা। তারা সবাই নিঃশব্দে তাকিয়ে আছে দীপ্তর দিকে। দীপ্ত ধীরে ধীরে উঠে দাঁড়াল। হৃৎপিণ্ড যেন গলা পর্যন্ত উঠে এসেছে। সে এগোতে লাগল পরের কামরার দিকে। দরজা খুলে গেল নিজে থেকেই, আবার সেই কাঁটার ঘর্ষণের আওয়াজ। পরের কামরায় ঢুকেই এক বিশাল দেওয়াল দেখে সে স্তব্ধ। দেওয়াল জুড়ে লেখা নাম, হাজার হাজার নাম, রক্তে লেখা। নামের নিচে তারিখ লেখা, কিছু 50 বছর আগের, কিছু কালকের। হঠাৎ তার চোখে আটকে গেল একটি নামে, দীপ্ত চট্টোপাধ্যায়, 19 জুন 2025। তার নিজের নাম, আজকের তারিখ। দীপ্ত পেছনে ঘুরে তাকালো। সেখানে সেই সাদা জামা পরা মেয়েটা আবার দাঁড়িয়ে, এবার মুখটা পরিষ্কার। চোখ দুটো ফাঁকা গহ্বর, ঠোঁটে হালকা রক্তের রেখা, গলা থেকে বেরিয়ে আসছে পচা গন্ধের ধোঁয়া। সে বলল, তুমি এখন আমাদের একজন। এটা নামের কামরা। একবার উঠলে আর নামা যায় না। দীপ্ত চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। সে দরজার দিকে দৌড় দিল। দরজা খোলা। একটা সিঁড়ির মতো জায়গা, যেন নিচে কোথাও নামতে হবে। দীপ্ত ছুটে নামতে লাগল। আর সিঁড়ির প্রতিটি ধাপে কানে ভেসে এলো এক একটা গলা। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। পায়ের নিচে রক্তের মতো কিছু। সিঁড়ি শেষ হলো হঠাৎই। নিচে একটা ছোট অন্ধকার ঘর, চারদিকে আয়না। দীপ্ত সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি নেই। তখনই পেছনে আবার সেই কণ্ঠস্বর, প্রতিটা ভুল যাত্রীর আত্মা আগে এখানে আসে, তারপর ছায়ায় মিশে যায়। তুমি বাঁচতে চাও? মেয়েটির ফিসফিসানি। দীপ্ত একটানা মাথা নাড়ল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মেয়েটি এক পা এগিয়ে এলো। তাহলে ট্রেন থেকে ঝাঁপ দাও, এখনই। এক মুহূর্ত সময় নেই। ট্রেন আবার গতি বাড়াচ্ছে, ধ্বংসস্তূপ পেরিয়ে যাচ্ছে। দীপ্ত এক ঝাঁকুনিতে কামরার দরজা খুলে বাইরে তাকালো। নিচে কি আছে দেখা যাচ্ছে না, শুধু গভীর অন্ধকার। সে পিছনে তাকালো, সেই সব ছায়া, সেই নামের দেওয়াল, সেই রক্তাক্ত মুখ। আর সামনে সেই ঝাঁপ দেওয়ার সুযোগ। হয় মৃত্যু, নয় চিরকালের বন্দিত্ব। সে চোখ বন্ধ করল, এক পা সামনে বাড়িয়ে দিল। তারপর নিঃশব্দ।